আসসালামু আলাইকুম এবং আদব সবাইকে আবারও বায়োলজি ক্লাসরুমের আজকের এসএসসি বায়োলজি ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং সবাইকে গুড আফটারনুন জানাচ্ছি। সো আমাদের সাথে কি আছে, অনিকে দেখতে পাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। তানবীর, ওয়ালাইকুম আসসালাম। অন্তরাকে দেখতে পাচ্ছি। কী অবস্থা তোমাদের সবার? তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। ওয়ালাইকুম আসসালাম ইসমাইল। মেরি মল্লিককে দেখতে পাচ্ছি। একটু ব্রাইটনেস কমাই দিই। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা কেমন আছো? তোমরা একটু কমেন্ট সেকশন আমাকে জানাও যে সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে নাকি। হ্যাঁ, আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও যে সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে নাকি। দুপুর 4টা বাজে অ্যাকচুয়ালি, বাট বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে যে এখনই বৃষ্টি নামবে। তো দেখা যাক কি হয়। ওকে, জয়তী চাকমা অনেকদিন পরে দেখলাম। মারিয়াম, ওয়ালাইকুম আসসালাম। সপ্তর্ষি, ওয়ালাইকুম আসসালাম। নীলুফা, আকরাম হোসেন, ওয়ালাইকুম আসসালাম। আকরাম হোসেনকে মনে হয় নতুন দেখছি আমি, এর আগে দেখিনি আকরামকে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। সব কিছু ক্লিয়ার ইনশাল্লাহ। তো আকরামকে নতুন দেখতেছি মনে হয়। তো ওয়েলকাম টু বায়োলজি ক্লাসরুম। তো আমাদের আজকে তোমাদের যে 4 নম্বর চ্যাপ্টার ছিল অর্থাৎ জীবনী শক্তি, আজকে 4th ক্লাস এবং আজকে শেষ হয়ে যাবে। তো আগে যে 3টা ক্লাস ছিল ওগুলো ইউটিউবে দেওয়া আছে এবং এটাও ইনশাল্লাহ ইউটিউবে দিয়ে দিব আজকের মধ্যে। তো আজকে কি বার? বুধবার, রাইট? তোমাদের পরীক্ষা হবে। পরীক্ষাটা নেক্সট সপ্তাহে নিব আমি, মানে এই চ্যাপ্টারের উপর পরীক্ষা নিব আর কি। নেক্সট সপ্তাহে হয়তো রবিবার বা সোমবার এরকম টাইমে। তো আমি জানিয়ে দিব ফিক্স টাইম, কবে কখন কত মার্কস হবে কীভাবে হবে সব জানিয়ে দিব, ঠিক আছে? তো তোমরা আজকের ক্লাসের পরেই পড়া শুরু করে দিও এবং যারা নতুন আছো তারা আগের ভিডিওগুলো দেখে ফেলো, তাহলে অনেক কাজে দিবে জিনিসটা। তো ঠিক আছে, আজকে আমাদের বেশি কিছু পড়া নাই, কারণ আজকের টপিকটা খুবই ছোট। গত ক্লাসে সবাদ শোষণ ছিল, ওখানে অনেক পড়া ছিল, কিন্তু অবাধ শোষণে কিন্তু অত এটিপির হিসাব নাই বা কিছু নাই। সিম্পল কিছু বিক্রিয়া, কিছু তথ্য, সেগুলো বলবো। তো তোমরা আমার এই পোলো শার্টটা চিনতে পারছো নাকি দেখো তো। আচ্ছা, কেউ কি বলতে পারবে যে এই পোলো শার্টটা আমি লাস্ট বা ফার্স্ট তুমি কখন আমাকে দেখছিলা? কারণ এই পোলো শার্টের সাথে এই বায়োলজি ক্লাসরুমের একটা ইতিহাস বা বলতে পারো যে একটা আবেগ জড়িত আছে। সেটা যে আমাদের যে বায়োলজি ক্লাসরুমের যে প্রথম যে ভিডিওটা ছিল, তাই ফার্স্ট যে ভিডিওটা দিয়েছিলাম যে বায়োলজি ক্লাসরুম কী বা এখান থেকে আসলে কি করা হবে, ওই ভিডিওটা আমি এই পোলো শার্ট পরে করেছিলাম। তোমরা যারা দেখো নাই দেখতে পারো, যে একদম ফার্স্ট যে ভিডিওটা। তো প্রায় আড়াই মাস হয়ে গেছে। তো আড়াই মাস পরে আবার এটা পড়লাম। তো এই জন্য মনে যে সেই কবে শুরু করছিলাম, তখন আমার মনে হয়েছিল যে আসলেই কিছু হবে নাকি, বা আমি আসলেই তোমাদেরকে কিছু দিতে পারবো নাকি। অনেক ভয় ছিল, অনেক নার্ভাসনেস কাজ করতেছিল। প্লাস মনে করো তখন তো গ্রুপে ছিল মাত্র 100-200 মানুষ ছিল। তো দেখতে দেখতে আসলে এখন প্রায় 6000-এর উপরে মানুষ তোমরা চলে আসছো আর কি। তো যাই হোক, ইনশাল্লাহ সামনে আরো ভালো যাত্রা হবে। তো আমরা শুরু করে দিই। আনিকা আঞ্জুম, ওয়ালাইকুম আসসালাম, নতুন দেখতে পাচ্ছি। তারপরে আকন্ত মেবি ফার্স্ট দেখতে পাচ্ছি। ইফাতেম জেনিন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে, আমরা অনেক কথা বললাম, আমরা শুরু করে দিই। আর সব কিছু ঠিক থাকলে তোমরা ভিডিওটা এখনই শেয়ার করে ফেলো, কারণ পড়া শুরু করলে তখন আর শেয়ারটা দিও না, পড়া নষ্ট হবে, ঠিক আছে? আমরা ভিডিও পড়ায় চলে যাব। ওকে, তো আমরা আজকে কি করব? অবাধ শ্বসন অথবা অ্যানারোবিক রেসপিরেশন। অ্যারোবিক রেসপিরেশন মানে সবাদ শোষণ ছিল। তো অ্যারোবিকের সামনে একটা এন লাগিয়ে দিছি, অ্যানারোবিক, ওটা অবাধ শোষণ। তো আমরা শ্বসনে 2টা ধরন পড়ছিলাম, যে অক্সিজেন লাগবে কি লাগবে না। তো যেখানে অক্সিজেন অবশ্যই লাগে সেটা সবাদ শোষণ, আর যেখানে অক্সিজেন লাগে না সেটা কি? অবাধ শোষণ। তো এখন আমরা দেখবো যে অবাধ শোষণ অ্যাকচুয়ালি কী জিনিস। তো খুব সিম্পলি তুমি বুঝতে পারছো যে শ্বসন প্রক্রিয়াটা অক্সিজেনের অনুপস্থিতিতেই চলে, সেটাই কি? অবাধ শোষণ। তো এখন সবাদ শোষণে অনেকগুলো স্টেপ ছিল, বাট অবাধ শোষণে মাত্র 2টা স্টেপ, কিন্তু একটু ভেজাল্লা টাইপের। বাট সবাদ শোষণের কিন্তু একটু ভেজাল্লা টাইপের ছিল। তো আমাদের যে অবাধ শোষণ, তো সবাদ শোষণ পড়ার সময় আমরা বলেছিলাম যে সবাদ এবং অবাধের 2টার মধ্যেই একটা স্টেপ আছে যেটা সেম।
ওটার নাম কি? গ্লাইকোলাইসিস। মনে পড়ছে? গ্লাইকোলাইসিস। এই জন্য ওইটাকে আমরা কিন্তু শ্বসনের সাধারণ ধাপও বলি বা সাধারণ পর্যায়ে বলি, কারণ এটা দুই জায়গাতেই হইতেছে। কেন দুই জায়গাতে হচ্ছে? কারণ গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে অক্সিজেন থাকলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা নাই। মানে অক্সিজেনটা লাগে না অ্যাকচুয়ালি। তখন না লাগলে সবাতেও হইতে পারে, অবাতেও হইতে পারে। তো এখানে হচ্ছে একদম ফার্স্টে যে স্টেপটা থাকবে সেই স্টেপটাকে বলবো আমরা গ্লাইকোলাইসিস। এবং গ্লাইকোলাইসিসের উল্টা কি ছিল? গ্লুকোনিওজেনেসিস। গত ক্লাসে বলেছিলাম গ্লাইকোলাইসিস। তো গ্লাইকো মানে হচ্ছে গ্লুকোজ এবং লাইসিস মানে কি? ভাঙা। ঠিক আছে, তার মানে গ্লাইকোলাইসিস মানে এই জিনিসটা গ্লুকোজ ভাঙবে। তখন গ্লুকোজের সংকেত আমরা কি জানি? গ্লুকোজের সংকেত আমরা জানি কার্বন 6টা, C6H12O6, তাই না? এটা হচ্ছে গ্লুকোজ। তো এই অবাধ শোষণে কি হয়? এইখান থেকে দুই অণু পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিডের সংকেতটা কে কে পারবা? লিখে ফেলো কমেন্টে। 2 অণু পাইরুভিক অ্যাসিড পাবো, তারপর হচ্ছে 2 অণু NADH2 পাবো, আর আলটিমেটলি 2টা এটিপি পাবো। ঠিক আছে, 2টা এটিপি পাবো। আসলে 4টা হয়, কিন্তু পরবর্তীতে 2টা হচ্ছে খরচ হয়ে যায়, 2টা খরচ হয়ে যায়। তো এটা হচ্ছে মানে আলটিমেটলি যে গ্লাইকোলাইসিসের যে স্টেপটা সেটা। দেখুন এখানে কোনো ঝামেলা নাই, ঝামেলা হচ্ছে পরেরটা। পাইরুভিক অ্যাসিডের সংকেতটা কি লিখছো তোমরা? তাইফুর, ওয়ালাইকুম আসসালাম। সুকান্ত দাস, ময়মনসিংহের। শশী, হ্যাঁ যাক সবারটাই ঠিক আছে। C3H4O6 না O3 বলছিলাম না, 343 এভাবে মনে রাখবা। C3H4O3। আর ওই যে মাজেদুল ইসলাম যেটা লিখছে ওইটাও ঠিক আছে। মানে তুমি যেভাবে লেখো একটু ভেঙে লেখো, বা তুমি হচ্ছে একটা স্ট্রাকচার করে লেখো, লাস্টে ফ্যাটি অ্যাসিডের যে মূলক ওইটা দিয়ে লেখো, একভাবে লিখলে হয়। তোমার এসএসসি লেভেলে C3H4O3 আছে, আর এইচএসসি লেভেলে হচ্ছে ওই যে মাজেদুল যেটা লিখলো CH3CH3COH ওইভাবে আছে। ও আচ্ছা, উম্মে ফাতেমা, ও আচ্ছা চিনতে পারছি। আচ্ছা দেখো সেকেন্ড স্টেপটা হচ্ছে একটু ঝামেলা, এবং এটা তোমাদের জন্য একটু কঠিন মনে হবে। যারা ক্লাস 9-এ আসছো তাদের জন্য টাফ হবে। কেন? কারণ এই সেকেন্ড স্টেপে তোমার জৈব যৌগের অনেক কিছু আছে। এখন যারা 9-এ আসছো তাদের মনে হয় না জৈব যৌগ পড়া হয়েছে। নতুন যারা 9-এ উঠছো, যারা 10-এ আসছো তাদের পড়া হয়েছে, বাট যারা 9-এ তাদের হচ্ছে একটু কঠিন মনে হবে। তো তারপরেও দেখো ইজি আছে জিনিসগুলো। শুধুমাত্র এখানে কিছু নাম বলবো ভাইয়া, ওই নামগুলা তোমরা অনেকে বুঝতে পারবে না যে এগুলো আসলে কি জিনিস, কিন্তু তোমরা যখন কেমিস্ট্রিতে 11 নম্বর চ্যাপ্টার জৈব যৌগ পড়বা তখন দেখবা যে মনে হবে ও আচ্ছা ভাই এগুলোর কথা বলছিল। ঠিক আছে, 2 নম্বর স্টেপে কি হয়? এই যে পাইরুভিক অ্যাসিডটা তৈরি হয়েছিল, এই পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ হয়। কারণ জারণ হইতে গেলে কিন্তু অক্সিজেন দরকার, কিন্তু এখানে কিন্তু অক্সিজেন নাই, তো এই জন্য অসম্পূর্ণ জারণ হয়। তাহলে যে অল্প একটু যে জারণ হয় ওইটা কি দিয়ে হয়? মানে অসম্পূর্ণ মানে কি একটু জারণ হয়েছে, ওই একটু জারণটা হয় ওদের ভিতরকার বিভিন্ন এনজাইম দিয়ে। কিভাবে? বিভিন্ন এনজাইম দ্বারা। তো এই অসম্পূর্ণ জারণে এই পাইরুভিক অ্যাসিড থেকে 2টা জিনিস তৈরি হতে পারে। একটা হচ্ছে ইথানল, অথবা ওইটাকে ইথাইল অ্যালকোহল বলা হয়। আরেকটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, যে কোনো একটা হবে, হয় তোমার ইথাইল অ্যালকোহল বা এটাকে ইথানল বলা হয়। ওই যে যারা জৈব যৌগ পড়ো নাই তারা বলবে ভাইয়া কোন ভাষার কথা বলতেছে, এগুলা কি বলতেছে এইসব। তো এই পাইরুভিক অ্যাসিড থেকে 2টা জিনিসের মধ্যে একটা হবে, হয় ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হবে, আর নাইলে ইথাইল অ্যালকোহল উৎপন্ন হবে। ইথাইল অ্যালকোহলকে আমরা ইথানল বলি। ঠিক আছে, ফার্স্ট লাইভ ক্লাসকার আনিকা আঞ্জুম, ইয়েস তোমার নাম দেখে বুঝতে পারছি। তো ওয়েলকাম আনিকা আঞ্জুম আমাদের বায়োলজি ক্লাসরুমে। এখানে সবাই খুব হেল্পফুল, তোমাকে সবাই খুব হেল্প করবে। আচ্ছা
এখন এখানে ভাই কি বললাম, দুইটা জিনিস হবে। ফার্স্টে একটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। যারা জৈব যৌগ একটু হইলেও পড়ো নাই তাদের কাছে মনে হবে যে এগুলা কোন জায়গার জিনিস, কি পড়াইতেছে ভাইয়া। তো কেমিস্ট্রিতে ওগুলো পড়লে হচ্ছে ইজি হয়ে যাবে। এখন হচ্ছে একটু মনে রাখা হয়, ঠিক আছে। ইথাইল অ্যালকোহল তৈরি, তো এই জিনিসটা কিভাবে তৈরি হচ্ছে খেয়াল করো। যে ফার্স্টে আমি কি বললাম যে পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। তাহলে পাইরুভিক অ্যাসিডটাকে আমি এখানে নিয়ে আসি। তাহলে পাইরুভিক অ্যাসিডের সংকেতটা লিখতে পারি কি C3H4O3, অথবা একটু ভেঙে লিখতে পারি। কিভাবে লিখতে পারি যে CH3COCOOH। তো এটা এইচএসসি বইতে আছে, এটা এসএসসি বইতে আছে, তো একটা লিখলেই হবে, কোনো সমস্যা নেই। তো এই পাইরুভিক অ্যাসিড থেকে কি হবে, পাইরুভিক অ্যাসিড থেকে কেন ভেঙে লিখলাম সেটার একটা রিজন আছে যেটা তোমরা বুঝতে পারো। এইখান থেকে তোমার এই জায়গাটা দেখো, একটা কার্বন, দুইটা অক্সিজেন, তার মানে কি CO2। তো এই জায়গা থেকে কি হয়, এই জায়গা থেকে কি হয়, কার্বন হয়ে এটা বের হয়ে যাবে। কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড হয়ে এটা বের হয়ে যাবে। দুইটা অক্সিজেন এখান থেকে আসতেছে, আর এই কার্বনটা এখান থেকে আসতেছে, ঠিক আছে। তো এই যে অক্সিজেন যে বের করে দেওয়া, তো কোন একটা যৌগে অক্সিজেন যোগ করা কিংবা বের করে দেওয়া একটা এনজাইম কাজ করে। সেই এনজাইমকে বলা হয় কার্বক্সিলেজ। কার্বক্সিলেজ বা কার্বক্সিলেজ এনজাইম কাজ করে। বুঝছো, যে আমি যদি এইভাবে লিখতাম তাহলে একটু বুঝতে কষ্ট হইতো যে কি হয়েছে। আমি একটু ভেঙে লিখছি যাতে তোমাদের বুঝাতে পারি যে দুইটা অক্সিজেন আর একটা কার্বন মিলে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে। তাহলে এখানে বাকি থাকবে কি কি, চিন্তা করো তো, বাকি থাকবে কি কি। এখানে বাকি থাকবে, দেখো এই CH2টা বাকি আছে, সরি CH3টা, এই CH3টা তো আস্তে আস্তে, হ্যাঁ। এইখানে কি CO আছে না, এখানে CO যেটা ও ইনটেক আছে, আর এই যে শুধু Hটা বাকি আছে। তাহলে এই CO আর H মিলে হবে CHO। দেখো কি হলো, আরেকবার একটু বলি, হ্যাঁ। সাউন্ড একটু কম লাগতেছে। অ্যালকোহল মদ বলতে আমরা অ্যালকোহলটাকে আসলে মদ হিসেবে ইউজ করি। তো অ্যালকোহলের সাউন্ড কি কম লাগতেছে? সাউন্ড চেক করি। হ্যালো, সাউন্ড তো এখানে ঠিকই দেখাচ্ছে, বাকির একটু বলো তো। এটা হচ্ছে একটা অ্যালডিহাইড, কারণ লাস্টে কি CHO মূলক আছে। আর যারা একটু যোগাযোগ পড়ছো তাদের কাছে জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগবে। সাউন্ড কি ঠিক আছে আমাকে একটু জানাও। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, দেখো কি হইল, ফার্স্টে ভাইয়া কি বলছিলাম যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে তুই পাইরুভিক অ্যাসিড পাবা, দুইটা NADH2 পাবা, দুইটা ATP পাবা। ATP তো তুমি পাইছো, কাজ নেই ওটা দিয়ে। পাইরুভিক অ্যাসিডে আসো, পাইরুভিক অ্যাসিডে কি হয়েছে যে তোমার এটাকে আমি একটু ভেঙে লেখার পরে দেখলাম কার্বক্সিলেজ এনজাইমের কারণে এই জায়গা থেকে একটা কার্বন এবং দুইটা অক্সিজেন মিলে কার্বন ডাই অক্সাইড হয়ে বের হয়ে গেল। বাকি যারা থাকে অর্থাৎ CH3CO আর এখানকার যে H বাকি ছিল সেই Hটা মাঝখানে হবে, অর্থাৎ এটা একটা অ্যালডিহাইড মূলক। তো যারা একটু পড়ো নাই, মানে ওই পর্যন্ত যাও না এখনো, তো বুঝতে পারবা না। যখন হচ্ছে কেমিস্ট্রিতে যোগাযোগ পড়বে বুঝতে পারবা যে অ্যালডিহাইড কি জিনিস। তো এই যে জিনিসটার নাম কি, এই জিনিসটার নাম কি, এই জিনিসটার নামই হচ্ছে তোমার ইথাইল অ্যালডিহাইড, বা এটাকে আমরা ইথানেল বলি। কি বলি? ইথানেল বলি, ঠিক আছে, ইথানেল বলি। ওকে, ইথানেল বলি। দেখো আমাদের কিন্তু তৈরি হবে ইথাইল অ্যালকোহল বা ইথানল তৈরি হবে।
কিন্তু আমরা তো নেল পাইছি, তার মানে এখানে শেষ হয় নাই, আরেকটু কিছু বাকি আছে। এখানে কি হবে? তো এটাকে যদি আমি স্টেপ এ দিই, স্টেপ বিতে কি হবে? স্টেপ বিতে হবে কি, এই ইথানলটাকে আবার কিছু একটা করতে হবে, আবার কিছু একটা করতে হবে। তো ইথানলটা আমি আবার এখানে লিখতেছি যে CH3CHO, এটিকে আমাদের ইথানেল বা ইথাইল, ইথানেল, ইথানেল। তো এইখানে যে জিনিসটা হবে, এই জায়গাতে একটা কাহিনী হবে, সেটা হচ্ছে যে দেখো এইখানে 2 অণু NaDH2 ছিল, এখান থেকে একটা এইখানে খরচ হয়ে যাবে, একটা খরচ হয়ে যাবে। কিভাবে খরচ হবে যে দেখাই, যে তোমার মনে করো NaDH প্লাস H প্লাস এভাবে লিখতেছি, ও কি করবে, NaD তে কনভার্ট হবে। এই অ্যারো দিয়ে বোঝানো হচ্ছে যে এই জায়গা থেকে কিছু একটা উৎপন্ন হবে, এবং সেটা উৎপন্ন হওয়ার জন্য এই NaDH2 যেটা ছিল ওটাকে আমরা NaDH প্লাস H প্লাস লিখতে পারি। তো NaDH2 কি করে, দুইটা হাইড্রোজেন, দেখো এখানে একটা হাইড্রোজেন ছিল, এখানে একটা হাইড্রোজেন ছিল, কিন্তু এখানে কিন্তু কোনো হাইড্রোজেন নাই। তাহলে এই দুইটা হাইড্রোজেন সে কি করবে, এই বিক্রিয়াতে দিয়ে দিবে। কি করবে, ও কি করবে, দুইটা হাইড্রোজেন এই বিক্রিয়াতে দিয়ে দিবে। বিক্রিয়াতে দিয়ে দিলে কি হবে, দুইটা হাইড্রোজেন যেহেতু দিয়ে দিচ্ছে, ওই দুইটা হাইড্রোজেন এইটার সাথে যুক্ত হবে, এইটার সাথে যুক্ত হবে। তাহলে এইটার সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে, যুক্ত হয়ে কি তৈরি করবে, তৈরি করবে CH3CH2OH। দেখো তো মিলছে কিনা, মিলছে আর কিনা, দেখো CH3CH3, হ্যাঁ। তারপরে কার্বন ছিল, একটা হাইড্রোজেন ছিল, একটা অক্সিজেন ছিল, কার্বন একটা ছিল, কার্বন একটাই আছে। হাইড্রোজেন আগে একটা ছিল, পরে এখান থেকে আরো দুইটা যুক্ত হয়েছে। তাহলে কি, আগে একটা পরে দুইটা, তিনটা। তাহলে দেখো তো এই যে 2 1 3, আর অক্সিজেন আগে ছিল, আগে আছে। আর মিলাই দেখো যে ফার্স্টে ইথানেল ছিল, ইথানেলের সাথে এই বিক্রিয়াতে কি হইল, এই যে আগে যে তোমার NaDH2 তৈরি হয়েছিল, ওইটা কি করছে, দুইটা হাইড্রোজেন দিয়ে দিছে বিক্রিয়াতে। দুইটা হাইড্রোজেন দিয়ে দেওয়ার ফলে কি হয়েছে, সিম্পলি ইথানেলের সাথে দুইটা হাইড্রোজেন যুক্ত হয়েছে। যুক্ত হয়ে কি হয়েছে, CH3 আছে, কার্বন কার্বন, ঠিক আছে। আগে একটা হাইড্রোজেন ছিল, পরে দুইটা হাইড্রোজেন এসে তিনটা হাইড্রোজেন বানাই দিছে, তিনটা হাইড্রোজেন বানাই দিছে। আগে কিন্তু একটা হাইড্রোজেন একটা ছিল, পরে আরো দুইটা এসে তিনটা বানাই দিছে। আর অক্সিজেন আগে একটা ছিল, পরেও একটা। এবং আমরা জানি লাস্টে OH থাকলে এটা কি একটা অ্যালকোহল, তাই না? লাস্টে CHO থাকলে অ্যালডিহাইড হবে। তাহলে এইটার নাম কি, এইটার নাম হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ইথাইল অ্যালকোহল, অথবা ইথাইল অ্যালকোহলকে আমরা আলাদা করে ইথানল ডাকি, ইথানল অথবা ইথাইল অ্যালকোহল, ঠিক আছে। তো দিস ইজ দ্য থিং, যে কি হইল, পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণটা। দেখো পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ বলা হচ্ছে কারণ এখানে তো অক্সিজেন নাই, এখানে যে কিছু এনজাইম আছে, এই এনজাইমের থ্রুতে টুকটাক জারণ হচ্ছে। তো এই জন্য এই জিনিসটাকে অসম্পূর্ণ জারণ বলা হচ্ছে। তো এটা যদি আমরা আরেকবার একটু রিভিউ করি যে কি হইল এখানে, দেখো গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে তুমি 2 অণু পাইরুভিক অ্যাসিড পাইছো, 2 অণু NaDH2 পাইছো। তো এখানে কি হবে, এখানে এই যে প্রত্যেকটা পাইরুভিক অ্যাসিড, ওইটা কি অসম্পূর্ণ জারণ হবে। এখন অসম্পূর্ণ জারণে দুইটা জিনিস হইতে পারে, হয় ইথানল উৎপন্ন হবে বা ইথাইল অ্যালকোহল উৎপন্ন হবে, অথবা ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হবে। আমরা এতক্ষণ যেটা দেখলাম ওটা আসলে প্রথমটা, মানে ইথানল। এখন ল্যাকটিক অ্যাসিড দেখব। তো ইথানলটা কিভাবে হইল, দেখো
এই যে আমাদের যে পাইরুভিক অ্যাসিড ছিল এখানকার একটা পাইরুভিক অ্যাসিড, ওটাকে আমরা ভেঙে হচ্ছে এইভাবে লিখতে পারি যে এখানে কার্বন 3টা, এখানেও কিন্তু কার্বন 1টা 2টা 3টা, এখানে হাইড্রোজেন 4টা, এখানেও কিন্তু 3 আর 1 4টা, এখানে অক্সিজেন 3টা, তাহলে এখানে অক্সিজেন 1টা আর এখানে 2টা 3টা, মানে মিলছে। তারপরে এইটা পাইরুভিক অ্যাসিড, এইটা পাইরুভিক অ্যাসিডের সংকেত। তো এখানে কি হলো, কার্বক্সিলেজ এনজাইমের কারণে এই পাইরুভিক অ্যাসিড থেকে তোমার এক অণু কার্বন ডাই অক্সাইড বের হয়ে গেল। তাহলে এক অণু কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাওয়া মানে কি, এখানে একটা কার্বন কমে যাবে এবং 2টা অক্সিজেন কমে যাবে। তাহলে একটা কার্বন যদি কমে যায় তাহলে কি 2টা কার্বন পাবো, একটা কার্বন কমে গেলে 2টা কার্বন পাবো। তারপর 2টা অক্সিজেন যদি কমে যায় তাহলে এখানে কি একটা অক্সিজেন বাকি থাকবে, কারণ আগে তো 3টা ছিল, তাহলে 2টা যদি বেরিয়ে হয়ে যায় তাহলে তো একটা থাকবে, তাই না? তাহলে সিম্পলি এই কার্বক্সিলেজ এনজাইমের কারণে অসম্পূর্ণ জারণ হয়ে যে কার্বন ডাই অক্সাইড বের হয়ে গেল, তাতে কি হইল, আমাদের পাইরুভিক অ্যাসিড থেকে ইথানল উৎপন্ন হয়েছে বা ইথাইল অ্যালডিহাইড উৎপন্ন হয়েছে, ঠিক আছে? পরে দেখো আমরা তো ইথানল চাই নাই, আমার তো লাগবে ইথানল, অ্যালকোহল লাগবে, তাই না? তাহলে ইথানলকে কি করলে আমি আবার অ্যালকোহলটা পাবো? তো পরে যেটা হয়েছে যে সেকেন্ড বিক্রিয়া মানে ইথানলটাকে উঠিয়ে আমি এখানে নিয়ে আসছি, যে এখন ওরে একটু প্রসেসিং করা লাগবে, সাইজ করা লাগবে। ওরে সাইজ করার জন্য আমার এই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে NADH2 উৎপন্ন হয়েছিল তার সাহায্য লাগবে। কিরকম সাহায্য? সাহায্যটা হচ্ছে এই ইথানলের সাথে কি করবে, যখন এটা বিক্রিয়া করা শুরু করবে তখন এই NADH2টা কি করবে, তার মধ্যে যে 2টা হাইড্রোজেন ছিল ওই 2টা হাইড্রোজেন ইথানলকে দিয়ে দিবে, যে নাও বাবা তুমি নাও, তুমি হচ্ছে তোমার অ্যালকোহল তৈরি করে ফেলো। তো এখন ইথানলের সাথে তুমি ধরো যে 2টা হাইড্রোজেন পাইলা, দেখো NADH2 এই 2টা হাইড্রোজেন ও দিয়ে দিছে, তাহলে ওর মধ্যে শুধু NAD থাকে, তাহলে শুধু NAD আমরা লিখছি যে ও দিয়ে চলে যাবে। তো 2টা হাইড্রোজেন যে ওর সাথে যুক্ত হইল কিভাবে হয়েছে, এই CH3 ঠিক আছে, এইখানে কার্বন ছিল, কার্বনও ঠিক আছে। তো আগে একটা হাইড্রোজেন ছিল, একটা অক্সিজেন ছিল, হ্যাঁ, কিন্তু আমাদের সাথে দেখো আগে হচ্ছে কি হয়েছে, আগে একটা হাইড্রোজেন ছিল, একটা অক্সিজেন ছিল, পরে ওর কারণে আরো 2টা হাইড্রোজেন আসছে, কিন্তু অক্সিজেন তো আসে নাই। তো এই জন্য অক্সিজেন আগে একটা ছিল, এখানেও কিন্তু একটাই আছে, কিন্তু হাইড্রোজেন আগে একটা ছিল, পরে এই জায়গায় কিন্তু আরো 2টা যোগ হয়েছে, তখন এই তোরা 3টা হাইড্রোজেন। তাহলে আগের যে 3টা হাইড্রোজেন ওরা এখানেই আছে, কিন্তু নতুন যে 3টা হাইড্রোজেন ওরা এইখানে 2টা, এখানে একটা, 3টা, এইভাবে ডিস্ট্রিবিউট হয়েছে। তো এইটা যেটা পাইলাম এটাই হচ্ছে আমাদের ইথানল, লাস্টে OH মূলক থাকা মানে এটা একটা অ্যালকোহলীয় মূলক। তাহলে আমাদের সেই ইথাইল অ্যালকোহল অথবা ইথানল একই জিনিস, সেটা আমরা পেয়ে গেলাম। তো এইবার বলো যে তোমরা বুঝছো নাকি? সাউন্ডে কি প্রবলেম হইতেছে? সাউন্ডে তো প্রবলেম হওয়ার কথা না। কারো কি সাউন্ডের প্রবলেম হচ্ছে? রাবি, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমার কি অবস্থা?
আচ্ছা, বই যেহেতু পাইরুভিক অ্যাসিডের বিজারণ লেখা আছে, অ্যাকচুয়ালি একটু হালকা উল্টায় গেছে, মানে ব্যাখ্যা সব ঠিক আছে, বাট এখানে হচ্ছে পাইরুভিক অ্যাসিডের বিজারণ লিখবা, ঠিক আছে। আর উপরে যে তোমার গ্লুকোজ হইছে, গ্লুকোজের অসম্পূর্ণ জারণ হবে, এখানে হচ্ছে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ, মানে ব্যাখ্যা সব ঠিক আছে, লেখা একটু উল্টায় গেছে, গ্লুকোজের অসম্পূর্ণ জারণ, ঠিক আছে। মানে গ্লুকোজটা ভাঙবে বা গ্লাইকোলাইসিস হবে, ওখানে হচ্ছে অসম্পূর্ণ হয়, এখানে হচ্ছে বিজারণ হচ্ছে। এই ব্যাখ্যা সব ঠিক আছে, বাট লেখাটা উল্টে গেছে। ওকে ফাইন, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের এসএসসির বইতে নাই, তো এইচএসসির বইতে আছে। তো তোমরা যারা মনে করো একটু কঠিন মনে হয় তারা লেখো না, মানে তারা হচ্ছে কিভাবে লিখবে আমি বলি, তোমরা 9-10 কিভাবে লিখবা। 9-10 এই বিক্রিয়া লেখার দরকার নাই, তুমি এখানে পাইরুভিক অ্যাসিড লেখো, সমস্যা নাই। এখানে তুমি সংকেত না পারলে ইথানল লেখো, এখানেও ইথানল বসায় দিও, এখানে ইথানল লেখো। তোমরা যে কেমিক্যাল স্ট্রাকচার দেখলে কঠিন মনে হচ্ছে বা এনজাইমগুলো কঠিন মনে হচ্ছে, এরকম মনে হলে এইভাবে লেখার দরকার নাই, বা তোমার যদি সময় না থাকে এভাবে লেখার দরকার নাই, তুমি সিম্পলি বাংলা ওয়ার্ডগুলো লিখবা, ঠিক আছে, বাংলা ওয়ার্ডগুলো লিখবা। ওকে হ্যাঁ, ওটা যারা লিখতে পারো তারা তো মনে করো যে এইচএসসি জিনিস শিখে ফেললা। এই যে এখানে একটা জিনিস আমি বলতে যাচ্ছি, যে এখানেও একটা এনজাইম কাজ করবে, সেটাকে বলা হয় অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ, অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ। যেহেতু আমরা অ্যালকোহল তৈরি করতেছি এবং এখান থেকে হাইড্রোজেন বের হয়ে গেল, তাই এটাকে অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ বলা হয়, ঠিক আছে। তো এই আর কি, তোমরা চাইলে একটা স্ক্রিনশট রেখে দিতে পারো, স্ক্রিনশট তুলে রাখতে পারো, বা তোমাদের কাছে যদি ইন্টারের বই থাকে ওইখান থেকে হচ্ছে তোমরা পড়তে পারো, বাট এখানে আমি হচ্ছে সামারি আকারে লিখে দিলাম। আচ্ছা, রিয়াজ কবি, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? ওকে দেখো, পাইরুভিক অ্যাসিড থেকে কিন্তু আমরা ইথানল পাইছি বা ইথাইল অ্যালকোহল পাইছি, এখন আমাদের বাকি আছে কি, ল্যাকটিক অ্যাসিড বাকি আছে। তো আমরা ল্যাকটিক অ্যাসিডটা দেখবো। তোমাদের বই, তোমার কাছে ইন্টারের বই থাকে তাহলে ভালো, আর নাহলে আমি একটু দেখাই দিই তোমাদেরকে। ইন্টারের বইয়ে এটা হচ্ছে নবম অধ্যায় আছে, ওখানে আরো ভালো ডিটেইল পাবা। মানে তোমার যদি মনে হয় যে আমি আরেকটু কিছু জানতে চাই, then you are feel free to go there. দেখো, ওই যে আমি ফার্স্টে কিন্তু উল্টা লিখি নাই, আমার মনে হচ্ছে যে দেখো এই ইন্টারের বইটা দেখো, এখানে কিন্তু লেখা আছে পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ, এই জন্য আমি ফার্স্টে হচ্ছে লিখছিলাম, কারণ ইন্টারের জিনিস বেশি মাথায় আছে। তো তোমাদের বই আবার বিজারণ লিখছে, সমস্যা নয়, বই যেটা আছে ওইটাই লেখো, যে পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ লেখা আছে। আই হোপ তোমরা দেখতে পাচ্ছ যে এটা পাইরুভিক অ্যাসিড অসম্পূর্ণভাবে জারিত হয়ে ইথানল, কার্বন ডাইঅক্সাইড অথবা ল্যাকটিক অ্যাসিড তৈরি করে, ঠিক আছে। তো তোমরা হচ্ছে যেহেতু তোমাদের বইয়ে ওইটা আছে লিখতে পারো, অথবা ইন্টারে যদি এটা লিখতে পারো সমস্যা নেই, ঠিক আছে। এখানে হচ্ছে বিশাল ব্যাখ্যা দেওয়া আছে, হাসান স্যারের বই এটা আর কি, এই যে পুরা ব্যাখ্যা দেওয়া আছে আর কি, এখানে সব আছে হচ্ছে। তো এই জন্য আমি বলতেছিলাম যে কী ব্যাপার, আমি তো পড়লাম অসম্পূর্ণ জারণ, কিন্তু অনেকে কমেন্ট আবার বিজারণ বলতেছে, পরে যেন ভালো একটু চেক করি। দেখছো এখানে হচ্ছে এরকম আছে, অসম্পূর্ণ জারণ আছে। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। তোমাদের বইয়ে কেন বিজারণ লেখস পৃষ্ঠা বললাম না আসলে, যাক বইতে আসলাম কি করার। মাঝে তো দেখি ল্যাকটিক অ্যাসিডের ইয়াও লিখে দিছে, সব থেকে লিখে দিছ। ওকে ফাইন, এখন আমরা দেখতেছি কিভাবে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। আমাদের তাহলে তোমরা যারা
এসএসসি আছে, তোমরা এসএসসির বইটাই ফলো করো। তবে মেইন কাহিনী হচ্ছে যে এই পুরোটা জায়গায় গ্লুকোজের অসম্পূর্ণ জারণ হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে পাইরুভিক অ্যাসিডের এই পার্টে আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে কি ল্যাকটিক অ্যাসিড তৈরি। ল্যাকটিক অ্যাসিড তৈরি। আচ্ছা, তো এখানে আসলে অসম্পূর্ণ জারণ লিখলে ভালো হতো, কারণ এটা ইন্টারের বইটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আবার লিখে দিন। তাহলে ল্যাকটিক অ্যাসিড কিভাবে হবে? সেম জিনিস, তো হচ্ছে পাইরুভিক অ্যাসিড নিয়ে আসো, আবার পাইরুভিক অ্যাসিড নিয়ে আসো। তাহলে পাইরুভিক অ্যাসিড হচ্ছে CH3COC, ঠিক আছে? অথবা তুমি এটাকে লিখতে পারো C3H4O3, ঠিক আছে? লিখলাম, পাইরুভিক অ্যাসিড লিখলাম। এখানেও সেম জিনিস হবে। আগের বার একটা NADH2 চলে গেছিল না, এবার আবার বাকি যে একটা NADH2 ও আসতে পারে, সেম জিনিস হবে। তোমার এখানে NADH2 না লিখে আমরা NADH+H+ লিখবো, এটা আবার দুইটা হাইড্রোজেন দিয়ে দিবে, NAD হয়ে যাবে, ঠিক আছে? NAD হয়ে যাবে। আগের বার যে এনজাইমটা ছিল ওইটাকে আমরা বলছিলাম কি অ্যালকোহল ডিহাইড্রোজিনেস, কিন্তু এবার ওইটা বলবো না। এটা না বলার কারণ হচ্ছে দেখো এখানে কি হয়েছে, এই জায়গাটায় এখানে কি হবে, দুইটা হাইড্রোজেন আবার যুক্ত হবে, তাই না? তাহলে এই জায়গায় তুমি দুইটা হাইড্রোজেন যুক্ত করো, তাহলে এটা চেহারাটা কেমন হবে? চেহারাটা দেখতে হবে CH3 থাকবে ওর মতো, প্রথমটা এরকম ছিল, দুইটা হাইড্রোজেন এই জায়গায় যুক্ত হবে। এই জায়গায় যুক্ত হলে এইটা খেয়াল করো, COH। আচ্ছা, খেয়াল করে দিলে ঠিক আছে নাকি? এখানে একটা H হবে মোস্ট প্রবাবলি, হ্যাঁ একটা H হচ্ছে আমার বাদ গেছে। 1 2 3 4, ওকে। তাহলে এখানে কার্বন ছিল একটা, দুইটা, তিনটা, এখানেও তিনটা কার্বন, হাইড্রোজেন হচ্ছে তিনটা, একটা চারটা, আর দুইটা, ছয়টা হইল। তাহলে হাইড্রোজেন তিনটা, একটা, দুইটা, তিনটা, ছয়টা, ফাইন। আর এগুলো মিলছে, সব মিলছে। তো এখন যেটা হবে এটাকে বলা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড, এই ল্যাকটিক অ্যাসিড থেকে কিন্তু তোমার যে দই তৈরি করা হয়, বুঝছো? এই ল্যাকটিক অ্যাসিড থেকে কিন্তু দই তৈরি করা হয়। হ্যাঁ, ইন্টারের পড়া, আরে ইন্টারের পড়া এত সহজ, সহজ কত দেখছো না যে কোনটা থেকে কি তৈরি হইতেছে, একদম ইজি। ওকে, ল্যাকটিক অ্যাসিড, ফাইন। তাহলে দেখছো আমাদের কাহিনী কিন্তু শেষ। দেখো যে আগের বার কিন্তু অ্যালকোহল তৈরি হয়েছিল, এজন্য আমরা বলছিলাম কি অ্যালকোহল ডিহাইড্রোজিনেস। এবার কিন্তু ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়েছে, যেটাকে আমরা বলবো ল্যাকটিক অ্যাসিড ডিহাইড্রোজিনেস। ল্যাকটিক অ্যাসিড ডিহাইড্রোজিনেস। আমি হচ্ছে তোমাদের শিখিয়ে দিচ্ছি, কারণ এই ক্লাস আবার কবে দিব ঠিক নাই। তো তোমরা যারা এসএসসি আসছো, এইচএসসি আসছো, দুইজনেরই লাভ হবে। তো এসএসসি এর যারা আসছো তোমরা এখান থেকে যতটা শর্টকাটে পারো লিখে ফেলো, হ্যাঁ, মানে তোমার যতটুকু মনে থাকে সেভাবে লিখবা, ঠিক আছে? মানে বইয়ে যে ব্যাখ্যা দেওয়া আছে না, ব্যাখ্যা না লিখে মানে একটু বিক্রিয়া করার চেষ্টা করবা। বাংলায় লেখো, তুমি এই বড় বড় কঠিন কঠিন বিক্রিয়া না লেখো, বাংলায় লেখো, তাও লেখো, ঠিক আছে? তো ল্যাকটিক অ্যাসিড ডিহাইড্রোজিনেস। অনেক হচ্ছে ভয় পেয়ে গেছে, আইজন হচ্ছে বিভার কমে গেছে, বাট সমস্যা নাই। দেখো ভালো কিছু শিখতে পারবো আর কি, পরে এগুলো কাজে দিবে। পাইরুভিক অ্যাসিড, তাহলে দেখো ভাই ফার্স্টেই বলছিলাম যে এই অবাধ শোষণে কি হবে, ফার্স্টে হচ্ছে কি গ্লাইকোলাইসিস হয়েছে। গ্লাইকোলাইসিস হওয়ার পরে পাইরুভিক অ্যাসিড থেকে হয় ইথাইল অ্যালকোহল হবে, যেটা আগে উৎপন্ন করলাম,
আর নাইলে ল্যাকটিক অ্যাসিড হবে, যেটা এখন উৎপন্ন করলাম। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু দুইটা জিনিস আমরা পেয়ে গেছি, তারপর আমাদের অবাধ শোষণ শেষ। এবং এখানে দুইটা এটিপি আছে, এই দুইটা এটিপি থেকে কিছু শক্তি পাবো। এটিপি থেকে আসলে কতটুকু শক্তি পাই ওটা আমি বলবো না, কারণ ওটা এইচএসসি বই একটা লেখা আছে, এসএসসি বই একটা লেখা আছে। তো এসএসসি বইতে জানি কত 56 না 58 লেখা আছে, ওইটা তোমরা শিখো। ঠিক আছে, এই জন্য ওইটা নিয়ে আমার কথা বলবো না, কারণ বইতে যেটা আছে ওই সংখ্যাটাই ফার্স্ট প্রায়োরিটি। বুঝছো? হ্যাঁ, ইসমাই বলছে ভাই আবার একটু রিপিট করে। দেখো ইসমাইল, ফার্স্টে কি হয়েছিল যে দেখো অবাধ শোষণের দুইটা স্টেপ, একটা হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে কি হয়েছে, দুইটা পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়েছে, দুইটা NADH2 উৎপন্ন হয়েছে, দুইটা ATP উৎপন্ন হয়েছে। ফাইন। পরে গ্লাইকোলাইসিসের পরের স্টেপ হচ্ছে পাইরুভিক অ্যাসিডের স্টেপ। মানে এই যে পাইরুভিক অ্যাসিড পাইছি, এটাকে একটু মডিফাই করতে হবে। ঠিক আছে, তো এইটাকে মডিফাই করলে আমরা দুইটা জিনিস পেতে পারি। পাইরুভিক অ্যাসিড থেকে আমরা দুইটা জিনিস পেতে পারি, একটা হচ্ছে ইথানল, অথবা এটার আরেকটা নাম আছে ইথাইল অ্যালকোহল। পাইরুভিক অ্যাসিড থেকে হয় আমরা ইথানল পাবো, আর নাইলে ইথানলের আরেকটা নাম কি ইথাইল অ্যালকোহল, অথবা আরেকটা কি পাবো ল্যাকটিক অ্যাসিড পাবো। ল্যাকটিক অ্যাসিড পাবো। ঠিক আছে, তো ল্যাকটিক অ্যাসিডটা আমরা কিভাবে পেলাম, যে একটা পাইরুভিক অ্যাসিড ওইটাকে এই যে NADH2 ছিল, NADH2টা কি করলো, দুইটা হাইড্রোজেন দিয়ে দিল। তাহলে এই জায়গার সাথে দুইটা আরো হাইড্রোজেন যুক্ত হইলে ওর চেহারাটা এরকম হবে। মানে সিম্পলি এই জিনিসটি থাকবে, বাট এটার সাথে তুমি দুইটা হাইড্রোজেন যোগ করো, তাহলে দেখবে যে এরকম আসছে। মানে তুমি এখানে যে কটা হাইড্রোজেন আছে, এখানে সেই কটা হাইড্রোজেনের আছে কিনা, মানে দুইটা বেশি আছে নাকি, সেটা তুমি কাউন্ট করতে পারো। যেন তোমাকে গুণে দেখায়, এখানে হাইড্রোজেন হচ্ছে 3 4 চারটা হাইড্রোজেন আছে, তাহলে চারটার সাথে আরো দুইটা যুক্ত হয়েছে, 6টা হবে। এখানে দেখি 6টা আছে নাকি, 3টা 4টা 5টা 6টা, তাহলে মিলছে না? মিলছে। বুঝছো, এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড তৈরিটা। আর একদম ফার্স্টে ইথানল তৈরি করলাম, ওইখানে কি হয়েছিল, ওইখানে আমরা দেখছিলাম যে তোমার পাইরুভিক অ্যাসিড সেখান থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়ে গিয়ে তৈরি করলো ইথানেল। পরে ওই ইথানেলের সাথে NADH2 কি করলো, আরো দুইটা হাইড্রোজেন দিয়ে দিল, পরে ইথানেলটা ইথানল হয়ে গেল। বুঝছো? আর এই ভিডিওটা তোমার আবার দেখতে হবে। হ্যাঁ, একটু কঠিন আমি জানি, এটা একটু কঠিন, কারণ সবারটা আমরা সবাই খুব ভালো করে পড়ছি, একদম ছক টক লিখে একদম মুখস্থ করে ফেলছি, কিন্তু অবাধটা আমরা অতটা ভালো করে পড়ি নাই, বা এগুলো হচ্ছে একটু নতুন মনে হবে তোমাদের কাছে, যেন একটু টাফ লাগবে, তো বারবার দেখলে বুঝতে পারবা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, মাঝে তো বলে দিয়েছে যে 56 কিলো ক্যালোরি পার মোল, কিন্তু অ্যাকচুয়ালি দুইটা এটিপি তো প্রত্যেকটা থেকে 10 করে 20 হয়। তো তোমরা 20 লিখো না, তোমাদের বই যেটা আছে ওইটাই লিখো। এই তো রেজওয়ান, আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি অবস্থা? তো এটা আরেকবার একটু বলে দিই যে দেখো, এটা দেখো যে পাইরুভিক অ্যাসিড থেকে হয় ইথানল বা ইথাইল অ্যালকোহল, একই জিনিস, ওইটা তৈরি হবে, অথবা ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে। তো ল্যাকটিক অ্যাসিডটা আমরা তৈরি করে ফেলছি, এবং ইথানল যেটা আগে তৈরি করছিলাম ওটা আরেকবার একটু দেখেন যে ভাই ইথানলটা আমি কিভাবে তৈরি করছিলাম, ইথানলটা কিভাবে তৈরি। আচ্ছা, বিবার করো, সমস্যা নাই তো, তুমি ক্লাস করো, কমেন্ট সোয়াইপ করে রাখো, কমেন্ট দেখার দরকার নেই। দেখো ইথানলটা আবার দেখাই দিই যে ইথানলটা কিভাবে হয়েছিল। ইথানলটা হয়েছিল ওই পাইরুভিক অ্যাসিড থাকবে, পাইরুভিক অ্যাসিড থাকবে, তারপরে ওই পাইরুভিক অ্যাসিড থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়েছে, কার্বন ডাই অক্সাইড বের হয়ে গেলে তৈরি হবে ইথানেল।
ইথানল তৈরি হবে। পরে এখানে কি হবে, সেম জিনিসটা একভাবে লিখতেছি, এই যে NADH2 ছিল ওটা আমরা NADH প্লাস H প্লাস লিখতে পারি। সে কি করবে, তার যে দুইটা হাইড্রোজেন ছিল ওটা এখানে দিয়ে দিবে, দুইটা হাইড্রোজেন চলে গেলে বাকি থাকে কি NADটা রয়ে যাবে। অ্যারোটা এইভাবে দিতে হবে যে এইটা থেকে এইটা হয়ে সে চলে যাবে, তাহলে ইথানল থেকে আমরা পাবো ইথানল পাবো। ইথানলকে আমরা কি বলতেছি, ইথাইল অ্যালকোহল বলতেছি, ইথাইল অ্যালকোহল বলতেছি। ঠিক আছে, এটা ছিল আগে যেটা পড়াইলাম ওইটারই একটু বাংলা ভার্সন। ঠিক আছে, তো আই হোপ এটা তোমাদের কাছে সহজ লাগবে। এখানে একটা এনজাইম আছে, দরকার নেই, তুমি চাইলে দিতে পারো, না দরকার নেই। এখানে এনজাইম লিখে দিতে পারো, কার্বক্সিলেজ। ঠিক আছে, যে এই জায়গাটা, সরি এই জায়গাটা না, উপরেরটা, যেহেতু কার্বন ডাইঅক্সাইড চলে যাচ্ছে, কার্বক্সিলেজ এখানে তোমাদের দরকার নেই। এনাফ। কানাগাড়ি করছে। নিট বলতে কি যে আলটিমেটলি কয়টা থাকে, নিট বলতে আলটিমেটলি কয়টা থাকে, মনে করে একদম ছাটকাট করে তোমার মাস শেষে নিট কত টাকা থাকে ওইটা। তো এখানে তো আমরা টাকা হিসাব করতেছি না, এখানে আমরা হচ্ছে এটিপি হিসাব করতেছি। সেই জন্য নিট এটিপি কয়টা থাকে, দুইটাই থাকে। মনে করো উৎপন্ন হয় 4টা, কিন্তু 2টা খরচ হয়ে যায়, বাকি 2টা এখানে থাকে। পরে ওই 2টা থেকে হচ্ছে বাকি যে শক্তিগুলো ওগুলো উৎপন্ন হয়। রেজন V1 নিয়ে কাটাকাটি করতেছি। এক্সামে হচ্ছে এত কঠিন জিনিস দিব না, কিন্তু এক্সামে তোমাদের বইতে যেটা আছে ওইটা দিব আমি। ঠিক আছে, বইয়ে তো আর এনজাইমের নাম লেখা নাই, সো আমি এনজাইমের নাম দিব না, সমস্যা নেই। আচ্ছা, তো আমাদের কিন্তু অবাধ শোষণ শেষ, এখন কিন্তু আর তেমন কিছু পড়ানোর নাই। তো অবাধ শোষণ থেকে তোমরা আর কি পড়বা সেটা একটু বলি। যে অবাধ শোষণে কিছু প্রভাবক আছে, যে তাপমাত্রা কত থাকতে হবে, এইটা লাগবেই লাগবে। কারণ কি, তাপমাত্রার উপরে মানে এনজাইম যে কাজ করবে ওইটা ডিপেন্ড করে। কারণ প্রত্যেকটা এনজাইমের কাজ করে একটা তাপমাত্রার লেভেল আছে। ধরো অনেক বেশি গরম তুমি কাজ করতে পারবে না, অনেক বেশি ঠান্ডা তুমি কাজ করতে পারবে না। সেমভাবে তোমার এনজাইমও কিন্তু একটা নির্দিষ্ট লেভেলে কাজ করে। সেই জন্য তাপমাত্রা সালোক সংশ্লেষণে যেটা আছে একদম মুখস্থ করে ফেলবা, শ্বসনে যেটা আছে ওইটাও একদম মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, আরও কিছু আছে যেমন মনে করো পাতার বয়স, তারপর অজৈব লবণ, তো এগুলো টুকটাক কিছু আছে ওগুলা, তারপর কার্বন ডাইঅক্সাইড, এগুলো পড়ে ফেলো, এগুলো খুবই সহজ, এগুলা খুবই সহজ। আর লাস্টে দেখবা শ্বসনের গুরুত্ব আছে, এটা সবাই পয়েন্ট করে লিখবা। ঠিক আছে, পয়েন্ট করে লিখবা যে তোমার ল্যাকটিক অ্যাসিড থেকে দই তৈরি করা হয়, তারপরে অ্যালকোহল থেকে হচ্ছে ওই যে বেকারিতে শিল্পে কাজ করা হয়, এগুলো খুব ভালো করে পড়বা। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে কোনো একটা পাতায় যদি তুমি ঘষা দাও, পাতায় ঘষা দিলে না ওই জায়গায় পাতার একটু ক্ষয় হয়ে যায়, এবং ক্ষয় পূরণের জন্য শ্বসন অনেক তাড়াতাড়ি হয়। তো এই জন্য তুমি ধরো একটা পাতায় একটা ঘষা দিলা, ওই পাতায় ঘষা দিলে ওই জায়গায় যে ক্ষয়টা হয়েছে যেন ওই জায়গায় শ্বসনটা বেড়ে যাবে। মানে একটা পাতায় তুমি ঘষা দিলে ওই জায়গাটা শ্বসন বেড়ে যাবে। এটা একটা ইন্টারেস্টিং লাগছে আমার কাছে জিনিসটা। তোমাদের এখানে আর তেমন কিছু নাই মতো। আরেকটা জিনিস যে ভাইয়া এগুলা কোথায় হয়, এগুলো হচ্ছে তোমার বিভিন্ন ব্যাকটেরিয়াতে হয়, তারপর ইস্টের মধ্যে হয়। ইস্টে কিন্তু অবাধ শোষণ হওয়ার কারণে একটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, ওই কার্বন ডাইঅক্সাইড কিন্তু আমাদের রুটি ফুলাতে সাহায্য করে। এবং কিছু কিছু ব্যাকটেরিয়া দেখা যায় যারা অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না, ওরা কিন্তু এই প্রক্রিয়ায় হচ্ছে ওরা বেঁচে থাকে, এই প্রক্রিয়া ওরা বেঁচে থাকে। তো এই জিনিসগুলো তোমরা মনে রাখবা। যে এখন তোমাদের একটা প্রশ্ন আসতে পারে ফার্মেন্টেশন কি বা গাজন কি, বইয়ে মনে হয় ওর টাস্ক যে ফার্মেন্টেশন কি। ফার্মেন্টেশন কিছুই না, সিম্পল যে তোমার এই অক্সিজেনের অভাবে তোমার যে গ্লুকোজ অণু অসম্পূর্ণভাবে জারিত হয়ে যে তোমার এই যে অ্যালকোহল বা ল্যাকটিক অ্যাসিড তৈরি করলো এবং অল্প কিছু শক্তি তৈরি করলো, এটাই ফার্মেন্টেশন, এটাই গাজন। যে কোষের বাইরে অক্সিজেনের অনুপস্থিতিতে তোমার গ্লুকোজের অসম্পূর্ণ জারণে
এই যে তোমার অ্যালকোহল বা ল্যাকটিক অ্যাসিড এবং অল্প কিছু শক্তি তৈরি হওয়ার যে প্রক্রিয়া, ওইটাই তোমার ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া, বুঝছো? আর সিকিউ তো তোমরা নিজেরা সলভ করবা, কারণ ক্লাসে তোমরা কি শিখলা আসলে বুঝতে পারছো নাকি, এই জন্য তোমরা তোমাদের সলভ করতে হবে। এবং তোমরা অলরেডি জানো যে আমি গ্রুপে হচ্ছে অলরেডি একটা জিনিস দিয়ে রাখছি যে কোশ্চেন করা অ্যান্সার দেওয়া, এটা কম্পিটিশনের মতো। হ্যাঁ, তো আমাদের জুন মাসে হচ্ছে বেস্ট প্রশ্নকর্তা এবং উত্তরদাতা কে হয়েছে ওটা শীঘ্রই জানিয়ে দেওয়া হবে, এবং মানে তাদের জন্য কিন্তু একটা প্রাইজ রয়েছে। তো আমরা জুলাই মাসে এটা শুরু হয়ে গেছে, তো তোমরা যারা এখনো হচ্ছে জানো না জিনিসটা গ্রুপে দেখতে পারো যে প্রশ্ন করো উত্তর দাও, মাস শেষে গিফট জিতে নাও, তো ওটা তোমরা দেখতে পারো। আর এই ভিডিওটা ইনশাল্লাহ হচ্ছে ইউটিউবে চলে আসবে। তোমাদের হচ্ছে যে যে প্রবলেমগুলো আছে ওগুলো সলভ করবা, বা তোমার সিকিউতে ধরো যেটা বুঝতেছো না গ্রুপে পোস্ট করবা। তোমরা অনেক কী করো, আমাকে ইনবক্সে দাও, কিন্তু ইনবক্সে এত মেসেজ থাকে বা আমি তো বিজি থাকি, এই জন্য আমার একার পক্ষে কিন্তু অ্যান্সার দেওয়া সম্ভব হয় না। হ্যাঁ, এই যে মনে করো যে আমাদের কিন্তু অনেক প্রবলেম থাকে, বায়োলজি বলো যে কোনো সাবজেক্টেই বলো। তো এই জন্য মানে আমরা চেষ্টা করি যাতে তোমরা আরেকজনকে বুঝাতে পারো, সেইভাবে তোমাদেরকে পড়ানোর জন্য। কারণ শুধু আমাদের দিয়ে কিন্তু মানে সবাইকে পড়ানো সম্ভব না, তোমাদেরও সাহায্য প্রয়োজন, এবং তোমরা বড় হইলেও কিন্তু এইভাবে পড়াবা, ঠিক আছে? তো এই জন্য তোমরা কী করবা, গ্রুপে হচ্ছে কোশ্চেন করবা যে এটা বুঝি না, এটার অ্যান্সার কী। অনেকেই খুব সুন্দর অ্যান্সার দেয়, অনেকে এত সুন্দর সুন্দর অ্যান্সার দেয় যেগুলো আমি নিজেই জানতাম না, ওগুলো পড়ে পড়ে আমি নিজেও জানতে পারি, নিজেও চেক করি। হ্যাঁ, এই যে নিরুফা আছে, তারপরে অধরা আছে, তারপরে সপ্তর্ষি, তারপরে তানজিহা, তাইফুর, আরও অনেকেই আছে। আমি দেখি যে ওরা রেগুলার হচ্ছে কোশ্চেন করতেছে, অ্যান্সার দিচ্ছে, খুব ভালো লাগে আর কি। আচ্ছা, তো আমাদের গ্রুপে হচ্ছে কম্পিটিশনটা চলতেছে, তো যারা জানো না তারা হচ্ছে পার্টিসিপেট করে ফেলো। তো কারণ বলা যায় না যে তোমার কোন কোশ্চেনটা খুব ভালো হয়ে যায়, এবং কোশ্চেনগুলো একটু অনুধাবন টাইপের করলে ভালো হয়। যে তুমি বললা কোষ কাকে বলে, এই টাইপ না দিয়ে একটু অনুধাবন টাইপের দিলাম, তাহলে হচ্ছে হয় কি যে বাকিরাও জানতে পারলো। তো ঠিক আছে, দ্যাটস ইট। তো আজকে হচ্ছে ক্লাস এখানে শেষ করব। তোমাদের হচ্ছে কবে পরীক্ষা হবে ওটা জানাই দিব, তোমরা হচ্ছে যেগুলো ভালো করে পড়ো। আর ক্লাস 10-এ হচ্ছে এত কঠিন কঠিন জিনিস নাই, সো এত কঠিন কঠিন জিনিস না পড়লে সমস্যা নেই, পড়লে খুবই ভালো, ঠিক আছে? জ্ঞানের কোনো সীমা নাই। কিটো অ্যাসিডও তোমার এক ধরনের ফ্যাটি অ্যাসিডের মতো, অনেকে হচ্ছে ওই যে কিটো ডায়েট করে বলা হয়, তো ওইটা হচ্ছে যে তারা শুধু মানে ফ্যাট খেয়ে বেঁচে থাকে অনেকটা। তো অনেকে দেখবে যে কিটো ডায়েট করে, মানে তারা ফ্যাট খেয়ে খেয়ে বেঁচে থাকে, তো ওটাতে একটা ডায়েট হয়েছে। তো তুমি কিটো অ্যাসিড লিখেও যদি সার্চ দিও পাবা। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে আল্লাহ হাফেজ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম।